আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স। আমার নাম হচ্ছে মামুন। আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা। আমি এখন যে ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি ঘটেছে মূলত কুমিল্লা জেলা মুরাদনগর থানা সালিয়াকান্দি গ্রামে। ঘটনাটি মূলত মাছকে ঘিরে, মাছ কেন্দ্রের ঘটনা। আমাদের আমরা তিন বন্ধু, মাছ ধরার প্রতি খুবই আগ্রহ। সব সময় রাত হলে এই 10টার পর বের হয়ে যেতাম মাছ ধরার জন্য। তো আমাদের সামনে অহরহ অনেক ঘটনাই ঘটেছে, কিন্তু কখনো ওইগুলা ওইরকমভাবে নেই নাই। যেহেতু জিন জাতি আছে, কোরআনের মধ্যে আছে, এটা আমরা বিশ্বাস করি, বাট ওইরকমভাবে নেই নাই, কখনো ভয় ওইরকমভাবে পাইও নাই। এমনি সামনে টুকটাক পড়েছে। কিন্তু আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি, এটা মূলত খুবই হন্টেড টাইপের। ঘটনাটা হচ্ছে যেদিন ঘটেছে এই দিন তীব্র আকারে বৃষ্টি হচ্ছিল, সারাদিন বৃষ্টি হয়েছে। হওয়ার পর তারপরে রাতের 10টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। আমরা মূলত আরও আগে নাইমা যাইতাম চকের মধ্যে। যেদিন বৃষ্টি হয় এই দিন একটু মাছ বেশি পাওয়া যায় অন্যান্য দিনের তুলনায়। তো ওই দিন বৃষ্টির কারণে একটু লেট হয়ে গেছে আমাদের চকের মধ্যে নামতে। তো আমরা নামতে নামতে প্রায় 10টার পর হয়ে গেছে। হওয়ার পর আমরা 3জন মাছ ধরতে যাচ্ছি। আমাদের গ্রাম থেকে প্রায় 2টা গ্রাম পার হইয়া তারপরে যেতে হয়, যে জলা ওখানে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায়, সাথে নদী আছে কানেক্টিভ। তো ওখানে গিয়ে আমরা মূলত সবসময় মাছ ধরি, যখনই যাই আর কি, সবসময় বলতে যখনই যাই। তো আমরাও সবসময় মতো ওই দিন ওখানে গেলাম। যাওয়ার পরে আমরা একটা ক্ষেতের মধ্যে নামছি। আপনার ওখানে আবার আশেপাশে হিন্দু বাড়ি আছে, অনেকগুলো হিন্দু বাড়ি, মুসলমানদের বাড়ি খুবই কম। তো ওখানে আপনার এই যে শ্মশান, এগুলা হিন্দু বাড়ি, যেহেতু শ্মশান থাকবে এটা স্বাভাবিক বিষয়। তো আমরা যেখানে মাছ ধরি এখানে শ্মশান একটা দুইটা না, অনেকগুলোই শ্মশান, চকের মাঝখানে। তারা তো শ্মশান সবসময় বাড়ির কাছ থেকে দূরে রাখে। তো আমরা যেখানে মাছ ধরতে গিয়েছি, তো ওখানে আশেপাশে 3-4টাই শ্মশান। তো যে ক্ষেতের মধ্যে আমরা নামছি, ক্ষেতের কোনার মধ্যে একটা শ্মশান আছে। তো আমরা এই এটার সাথে আবার নদী আছে, নদী কানেক্টিভ। খালের থেকে প্রচুর পরিমাণ মাছ ওঠে এই ক্ষেতের মধ্যে। বৃষ্টি উঠছে, বৃষ্টির মধ্যে চেকচিকা পানি, তো এটার সাথে সাথে অনেকগুলো মাছ উঠেছে। তো আমরা একের পর এক মাছ ধরতেছি প্রচুর পরিমাণে, অন্যান্য দিনের তুলনায় ওই দিন একটু বেশি মাছ পাইতেছি। যেমন ট্যাংরা মাছ, কই মাছ, শিং মাছ বেশি করে, অনেক বেশি পাওয়া গেছে ওই দিন। তো আমরা ধরতে ধরতে এক পর্যায়ে অনেকটা ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত হওয়ার পর তো মাছও হয়ে গেছে প্রায়, এই যে ব্যাগ নিয়ে গেছিলাম আধা ব্যাগের মতো। তো আমরা চিন্তা ভাবনা করলাম যে এতগুলা মাছ একসাথে রাখা, যে শিং মাছগুলো কাটা আছে, এগুলা যদি কমরের সাথে বাইধা নেওয়া, ব্যাগটা বাইধা নিছি, তো এটা আপনার পাওয়ার সাথে বাড়ি খায়, আস্তে আস্তে আপনার এটা গায়ে লাগে। তো এই জন্য চিন্তা ভাবনা করলাম এই মাছটারে খুইলা একটা জায়গার মধ্যে রাখে পরে আরেকটা ব্যাগ নিয়ে মাছ ধরার জন্য। তো মূলত আমরা যেই ভাবনায় এরকমভাবে কাজ করতেছি, তো ব্যাগটাকে নিয়ে এই যে ওখানে আর রাখার কোনো জায়গা নেই, যেহেতু পানি সব জায়গায়। তো শ্মশান আছে, চিন্তা ভাবনা করলাম শ্মশানের কোনার মধ্যে নিয়ে রাখি মাছের ব্যাগটা। তো কোনার মধ্যে রাখছি, রাখার পর তারপরে 2-3টা ক্ষেত পার হয়ে আবার ওখানে মাছ ধরতেছি। তো এর কিছুক্ষণ পরে আমরা দেখি পিছন থেকে চপ আওয়াজ শোনা যাইতেছে, একটা মানুষ হাড় চিবাইলে যেভাবে আওয়াজ হয় ওইরকমভাবে আওয়াজ হইতেছে আর কি। তো আমরা ভাবলাম কী ব্যাপার, এখানে তো পানির মধ্যে কোনো কিছুই আসার কথা না, তো এই আওয়াজটা কোথায় থেকে আসে। তো একটা পর্যায়ে আমরা যেহেতু আমরা আগের থেকে প্ল্যান করে রাখছি যে যেহেতু ভূত প্রেতের ব্যাপার, হঠাৎ করে পিছনের দিক তাকানো যাবে না। তো আমরা সবাই একসাথে বইলা তার পিছনের দিক তাকাইলাম, দেখি কিছু নাই। তো পরে আবার যেভাবে করতেছি এভাবে মাছ ধরতেছি, দেখি আবার কিছুক্ষণ পরে অনেক দাবে পিছন দিক দিয়ে। মনে হয় যে বিশাল বড় একটা মাছ আমাদের পিছিয়ে দৌড়াদৌড়ি করতেছে। তো আমরা কি করছি, পিছনে লাইট মারছি, দেখি হ্যাঁ অনেক বড় একটা গজার মাছ। এটা আমাদেরকে দেখে ভুম করে দৌড় মারছে শ্মশানের দিক। তো আমরাও আস্তে আস্তে শ্মশানের দিক যাইতেছি, মাছটার পিছনে দৌড় পেয়ে। তো এক পর্যায়ে মাছটা দেখে চল দিয়ে গায়ে মারছি, মারার পর মাছটার উপর পড়ে নাই। মাছটা যেখানে ঠিক ওই জায়গার মধ্যে মারছি, কিন্তু মাছটা হঠাৎ করে গায়েব। তো এর কিছুক্ষণ পর দেখি আবার আরেকটু 3-4 দূরে আবার লাড়াছাড়া করতেছে মাছটা। তো লাইট মারছি, দেখি দৌড় দিছে লাইট মারা দেখে। তো পরে একটা পর্যায়ে আবার গায়ে মারছি, দেখি আশেপাশে রক্তে ভরা, কিন্তু মাছ নেই। তো একটা পর্যায়ে আমরা ভয় পেয়ে গেছি জিনিসটা আসলে এটা কোনো স্বাভাবিক বিষয় না। এটা যেহেতু
আর মানে এক জায়গার মধ্যে পড়ছে, রক্ত আছে কিন্তু মাছ নাই, এটা নিশ্চয়ই অন্য কিছু হইব। তো আমরা আতার পাতার করে ভয়ে তিনজনেই বলতেছি যে এখান থেকে দ্রুত চলে যাওয়ার জন্য। তো একটা পর্যায়ে আমরা বলছি যে মাছ তো রেখে গেছি, মাছটাকে নিয়ে নিই। তো পরে মাছটা আনতাম গেছি, আনার পরে গিয়ে দেখি মানে মাছ যতগুলো ছিল ব্যাগের মধ্যে, এই যে ছড়াইয়া ছিটাইয়া মানে মাথাগুলা শুধু আছে, বাকি সবগুলা খাইয়া চতুর্দিক দিয়ে ফালাই দিছে, ফালাই রাখছে ছড়াই ছিটাইয়া। তো আমরা সবাই দেখে মানে অনেকটা অবাক হয়ে গেছি যে এভাবে তো মানে প্রশ্নই আসে না, কারণ যেভাবে গিটা দিছি বা ইঁদুরে যদি কাটতো এটা তো অবশ্যই দেখা যাইতো, কোনো কিছুই মানে হয় নাই। কিন্তু যেরকম ব্যাগ এরকমই আছে, বাট শুধু গিটটা খোলা, বাকি মাছগুলো এভাবে ছড়াই যেতে পড়ে আছে। তো আমরা দেখে বিষয়টা বুঝতে পারছি। এর কিছুক্ষণ পরে মানে আমার এক বন্ধু বলতেছে যে রাব্বি কইরা নাম, দেখ বন্ধু উপরের দিকে একটু তাকা, উপরের দিকে তাকা, মানে শ্মশানের দিকে আর কি, আমরা তো নিচে আছি, উপরের দিকে তাকা। আমরা বলতেছি কেন, কী হয়েছে? দেখ সাদা কি যে কাপড় পরে দাঁড়ায় আছে। তো আমরা তো মানে এই কথাটা শোনার পরে মানে অন্যরকম হয়ে গেছে, আমাদের শরীরে একটা জাঁকি মাকি দিয়ে উঠছে। তো আমরা কী করছি, মানে সেই কথা বলার পরে আমরা হালাইয়া লাইট মাইট সবাই দৌড় দিয়েছি যার জন্যে। তো দৌড় দেওয়ার পরে তো একটা পর্যায়ে বললাম যে থাক, আমাদের আজকে আর মাছ ধরার দরকার নেই, যেহেতু এতগুলা ফাড়া আমাদের মাঝে দিয়ে গেছে, চলো আমরা বাড়ি চলে যাই। তো বাড়ি চলে যাওয়ার মানে পুরো প্রিপারেশন, আমরা এক পর্যায়ে বাড়ির কাছে আসছি। আসার পরে তো আমাদের যেহেতু আমরা 3 বন্ধু, তো 3 জনের বাড়ি মানে ভিন্ন ভিন্ন জায়গায় আর কি, একই গ্রামে, বাট মানে একটু দূরে দূরে আর কি। তো আমার যে প্রথম বন্ধু রাব্বি, ও বলতেছে আচ্ছা ঠিক আছে আমি একা যাইতে পারবো, তোদের দুজনকে আগে দিয়ে আসি। তো আচ্ছা আমরা বলছি আচ্ছা ঠিক আছে চল, ও একটু সাহসী সাহসী টাইপের। তো সবসময় এরকমইটা হয়, মানে একটু সাহস। তো পরে আমাদের দুজনকে আগে দিয়ে আসছে। আসার পরে ওই যখন যাইতেছিল সে একাই, তখন রাত বাজে প্রায় 3:30, 3টা কি 3:30 আনুমানিক। তো যখন হ্যাঁ ওর বাড়ি যাওয়ার পথে আবার সামনে একটা কবরস্থান পড়ে, আবার ওখানে আবার হিন্দু আছে, হিন্দুদের শ্মশান, মানে অনেকগুলো 100 জায়গা পার হইয়া তারপরে যাইতে হয়। তো পরে যাইতেছে, হঠাৎ করে দেখি ওর সামনে একটা কুকুর এসে দাঁড়া রয়েছে। তো মানে কুকুরটা এরকমভাবে দাঁড়া রয়েছে যে এদিকেও যাচ্ছে না ওইদিকেও যাচ্ছে না, ওই সামনে থেকে হ্যাঁ শোষ করতেছে, বাট যাইতেছে না। তো একটা পর্যায়ে ওই বিরক্তি একটা লাঠি নিছে, লাঠি নেওয়ার পর কুকুরটারে একটা গায়ের মধ্যে মানে অনেক জোরে আঘাত করার পর কুকুরটা মানে লাফ দিকে পানির মধ্যে পড়ছে। পড়ার পর আর মানে কোনো যে উঠছে কোনো দিক দিয়ে বা পাড়ের দিক দিয়ে উঠছে ওরকম কোনো কিছু নেই, লাফ দিয়ে পড়ছে তো শেষ, আর কোনো ইয়া নেই, অস্তিত্ব নাই। তো পরে ওই জায়গাটা গেছে, পার হয়ে গিয়ে যখন শ্মশানটা, ওখানে দেখে যে ওর রাস্তার সামনে একটা সাদা কাপড়ে মোড়ানো লাশ শুয়ে আছে। তো পরে ওই মানে এটা দেখে তো আর পিছনের দিকেও যাইতে পারতেছে না, সামনের দিকেও যাইতে পারতেছে না। তো মানে ওই কী করবো মানে বুঝতে পারতেছে না, মনে হয় যে স্ট্রেসের মতো হয়ে গেছে হঠাৎ করে। পরে একটা পর্যায়ে দেখে যে লাশটা আস্তে আস্তে উঠে দাঁড়াইতেছে ওর দিকে, মানে তাকাইতেছে, মানে তাকান সরি লাস্ট তো তাকাইতে পারে না, মানে এভাবে ডাইরেক্ট ডাকা মানে ওর দিকে সামনের দিকে আগে আসতেছে আর কি, হয় যেটা দেখতেছে হয় তাকায়া। তো পরে একটা পর্যায়ে আমি সেন্সলেস হয়ে গেছি। তো পরের দিন সকাল টাইমে আমি যখন আমার জ্ঞান ফিরে, দেখি আমি আশেপাশে অনেক মানুষ বাসার মধ্যে। তো পরে জিজ্ঞাসা করার পর যে এইভাবে তোর পুরো শরীরে আঁচড় পাওয়া গেছে, মানে খুব বাজেভাবে, তামান শরীর মানে মাটি মাখানো, মনে হয় যে কেউ আছাড়ছে, ওইরকমভাবে পাওয়া গেছে। তো এই ছিল আমার ঘটনা। তা অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। তো আমার এক ভাই আছে, নাম হচ্ছে সাইফুল ইসলাম রিপন। তো উনি আবার রাত বেড়াতে বিভিন্ন জায়গার মধ্যে হাঁটাহাঁটি করে মাছ ধরে। তো তো ওনার সাথে অসংখ্য ঘটনা আছে, বুঝছেন। তো আজকে আমি ওই ভাইয়ের একটা ঘটনা শুনবো, তো আপনারাও থাকেন আমার সাথে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম রিপন। আমি কুমিল্লা থেকে বলছি, কুমিল্লা জেলা মুরাদনগর থানা, সাইলাকান্দি ইউনিয়ন। আমার সাথে একটা ঘটে যাওয়া একটা কাহিনি আমি বাস্তব কাহিনী বলতেছি। এটা হলো 2012 সালে, যে সময় আমি ঢাকা কমার্স কলেজে লেখাপড়া করি। হঠাৎ কোনো একদিন কোনো এক বিয়ের দাওয়াতে গ্রামে আসলাম। আসার পরে রাত 11 থেকে 12টা বাজে। এমন সময় এক রুমে ধরেন কারেন্ট নেই, তো বিদ্যুৎ নাই, আমার ছোটো মামা, আমার আম্মা, আমি শুয়ে রয়েছি আপনার টাইসের উপরে। এই দিন হঠাৎ আমার আম্মা বলতেছে ওই দিন শুরু হয়ে গেছে বলতে
আমার হালকা ঘুম এবং ঘুম নাই এমন আমার জানজিনি ছিল। হঠাৎ আমি ঘুম থেকে উঠে দাঁড়িয়ে বললাম, মা কী শুরু হয়ে গেছে কইতে? ছাদের উপরেও গান বাজনা শুরু হয়ে গেছে। 2012 সালে আমি তো ওই সময় আপনার ইন্টার সেকেন্ড ইয়ারের লেখাপড়া করি। আমি বলছি, মা এটা হলো বিজ্ঞান যুগ, এই যুগে কোনো জিন ভূত মানে কোনো কিছু বিশ্বাস করা ঠিক না। মায়ে কয় তুই দেখ। তোদের আমি ছাদের উপরে ওঠার জন্য আমার মামাকে ডাকলাম, ছোটো মামাকে, ছোটো মামায় আমি আমার আম্মু গেলাম। যে সময় ছাদের আপনার একটা তো ইয়া থাকে, আপনার ছাদের উপরে একটা দরজা থেকে, দরজাটা খুললাম। খোলার আগে শুনতেছি আপনার গান বাজনা, আপনার পায়ের নুপুরের শব্দ, ডোলের শব্দ, বাঁশির শব্দ, মানে হালকা ঝিঝিরভাবে শোনা যাচ্ছে। যে সময় আমার মামা বললো, শোন বাগিনা, বাগিনা দেখা না, এখানে কোনো সমস্যা হয় না। তোদের আমি আমার মামাকে 3 জনে উঠলাম ছাদে ওঠার জন্য। যে সময় সিঁড়ি রুমে গেলাম, সিঁড়ি রুমে যাওয়ার পরে দেখলাম, খোলার পরে যে সময় রুমটা আপনার খুললাম, দরজা খুললাম, খোলার পরে দেখলাম কোনো কিছু নাই, গান বাজনা কিছু মানে সব শেষ। এর 1 মিনিট পরে দেখলাম আমার বিল্ডিংয়ের পশ্চিম পাশে আমাদের একটা আপনার দোতলা একটা ঘর ছিল। ওই ঘরে আমরা খাওয়া দাওয়া করতাম এবং হাঁড়ি পাতিল ওই ঘরে থাকতো। আর বিল্ডিংয়ে শুধু আমরা লেখাপড়া এবং ঘুমানোর জন্য ব্যবহার করতাম। দেখলাম ওই ঘরে যত থালা বাটি টিন আবিজাবি আসবাবপত্র সব আছে আপনার। এদিক সেদিক যেমন আপনার কি যেমন কাজে ঝগড়া লাগলে যেভাবে মানুষকে আক্রমণ করে ঘরবাড়ির ভিতরে মানে বাইঙ্গে ছিল লাইতাস। এরপর মাকে দেখ, চাই দেখ, শোন কী আওয়াজ করে। এটা তো আমাদের কোনো ইয়া না, আমাদের বাড়ির পাশে তো কোনো শত্রুও নাই জানি আমাদের আক্রমণ করবো। তাই আমরা দেখলাম প্রায় 15 মিনিট মানে তছনছ করেছে ঘরটার ভিতরে। এরপরে যে সময় আপনার রুমে চলে আসলাম, আসার পরে দেখি সকালে গেছি। ওই দিন তো আপনার রাত্রে যাওয়া সম্ভব হয় নাই। সকালে যাওয়ার পরে দেখি যেমন থাল, এরপরে আপনার টিন মানে আসবাবপত্র যেভাবে রাখছে আম্মা থাকে ওইভাবে রয়েছে, কোনো কিছু হয় নাই। এরপরে আমি মাকে বললাম, মা আমি তো আগে বিশ্বাস করি নাই, জানি মানে বিজ্ঞান যুগে জিন ভূত পেতনি আবিজাবি, তোমার এটা কীভাবে হলো? মায়ে কয় না, ইসলামে এবং কোরআনে সবই আছে। কি বলছে? মানুষও আছে, জিনও আছে। তবু এরপর থেকে আমি বিশ্বাস করলাম না, দুনিয়ার ভিতরে মানুষ যেমন আছে, জিন জাতীয় বলতে একটা জাতি আছে। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার নাম হচ্ছে মোহাম্মদ জুবায়ের আহমেদ। তো আমি আজকে আপনাদের সাথে একটা আমার জীবনের বাস্তব ঘটনা প্রকাশ করব। সময়টা ছিল 2015 সাল। তখন আমার বয়স মাত্র 13 বছর। আমি তখন ক্লাস 5-এ পড়ি। তো আমরা প্রথমে শহর অঞ্চলে ছিলাম, ঢাকাতে ছিলাম। তারপর চলে আসলাম কুমিল্লায়। কুমিল্লায় আমাদের একটা গ্রামের বাড়ি ছিল, তো সেই বাড়িতে চলে আসলাম। সো সেই বাড়িতে প্রায় 2-3 বছর থাকলাম, কোনো কিছু টের পাই নাই কোনো সময়। তো হঠাৎ করে এক রাতে, মধ্যরাতে আর কি, আনুমানিক 3টা-4টার দিকে আর কি, মানে বাইরে যেহেতু প্রজেক্ট ছিল, গ্রাম অঞ্চল প্রজেক্ট থাকাটা স্বাভাবিক। তো বিশাল বড় একটা প্রজেক্ট ছিল। প্রজেক্টের পাশ দিয়ে হঠাৎ করে শুনতে পারলাম কি যেন একটা মানে ঘূর্ণিঝড়ের মতো পানিগুলো একদম আউলায় বাউলে একদম চলে যাচ্ছে। তারপর প্রায় সময়ই এই বিষয়টা খেয়াল করতাম। মানে প্রতিদিন রাত্রেই এই 3টা-4টার দিকে আনুমানিক মানে আমার ঘুম ভাঙতো, আর এই জিনিসটা আমি খেয়াল করতাম যে কী যেন একটা মানে সাঁতার কাটতেছে, অথবা একদম সব কিছু এলোমেলো করে ফেলতেছে, একদম পুরা ঘূর্ণিঝড়ের মতো। তো আমিও খুব দুষ্ট ছিলাম। তো প্রায় 7 থেকে 8 দিন এই ঘটনা দেখার পর একদিন খেয়াল করলাম যে না, দেখতে হবে জিনিসটা কী। তো হঠাৎ করেই দেখলাম যে আওয়াজটা শুরু হয়েছে। তো আওয়াজটা শুরু হওয়ার সাথে সাথেই আমি জানালাটা খুললাম। জানালাটা খুলে ভাই বিশ্বাস করবেন, বাইরে কিচ্ছু দেখলাম না, অথচ পানির মধ্যে কিছু সব এলোমেলো করে ফেলতেছে, এরকম একটা জিনিস দেখলাম। মানে খালি চোখে কিছু দেখলাম না। তো তারপরে এরকম দেখলাম। তারপর অনেককে বললাম যে এরকম কাহিনী। তো সবাই বলল যে দুনিয়াতে আল্লাহ তাআলা জিন এবং মানুষ জাতি দুইটাই পাঠিয়েছে। তো জিন জাতিরা মাঝে মধ্যে এরকম করে, স্বাভাবিক। তো আমি ভাবলাম জিন হয়তো বা মাছ খেতে নামছে এই জন্য পানির মধ্যে এরকম করলো। তারপর থেকে এরকম আর কোনো ঘটনা আমি দেখি নাই। তারপর হঠাৎ করে একদিন আমাদের বাড়ির মধ্যে মানে গেটের মধ্যে একটা কিছু জোরে আঘাত করে। তো বিশাল বিকট একটা শব্দ হয়। তার 1 সপ্তাহ পরেই আমাদের ঘরের মধ্যে বারান্দার মধ্যে
বিশাল একটা মানে বাচ্চার চিৎকারের মতো আওয়াজ হয়। তো বাচ্চার চিৎকার হঠাৎ করে রাত আনুমানিক এরকম 2:30-3টার দিকে বিশাল একটা বিকট আওয়াজ হয়। তো সবাই আমরা দরজা খুলে বের হয়ে দেখলাম যে আসলে কিছুই নাই। তারপর থেকে আমাদের বাড়িতে এরকম অনেক অনেক ঘটনা হয়ে গেছে। তো আজকে আপনাদের কাছে এই ছোট্ট একটা বিষয় শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আমি এখন তৃতীয় ঘটনাতে চলে যাচ্ছি। তো আপনাদের কাছে কেমন লাগতেছে ঘটনাগুলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। এখন যে ঘটনাটি বলতে যাচ্ছি এটা হচ্ছে আপনার এক চটপটিওয়ালার কাহিনী। ওই ভাই আমার কাছে মেল করে পাঠাইছে। ওই ভাইয়ের গ্রামের নাম মানে প্রকাশ্যে বলার জন্য অনিশ্চুক এলাকা বললাম না। তো যাই হোক, আমি সরাসরি ঘটনাতে চলে যাই। ঘটনাটি ঘটেছে আপনার 1:30 কি 2টা এরকম টাইমে। ওই ভাই মূলত পেশাগতভাবে একজন মানে চটপটি বিক্রি করে আর কি। তো বিকাল টাইমে বের হয়, বিভিন্ন জায়গার মধ্যে যদি অনুষ্ঠান হয়, মাহফিল হয়, তো ওইখানে যায়। আর যদি অনুষ্ঠান মাহফিল না থাকে সেদিন বাজারে পড়ে। তো একদিন আপনার উনি যে গ্রামে থাকে ওই গ্রাম থেকে প্রায় 4 কি 5টা গ্রাম পাড়িয়ে আপনার একটা বড় ওয়াজ মাহফিলের উদ্যোগ হয়েছে। তো শোনার পরে ওখানে সব প্রস্তুতি নিয়ে চলে গেছে, বিকালের দিক গেছে। তো যখন আপনার মাহফিল শেষ হয়েছে প্রায় 2 থেকে 2:30টার দিক এরকম টাইমে আর কি আনুমানিক। তো মাহফিল শেষের পরে তো সবাই চলে যায়, চটপটিও প্রায় শেষ পর্যায়ে। তো উনি বাড়িতে আসার জন্য রওনা দিছে। সাথে তো একটা আছে ভ্যান গাড়ির মতো, কাভার ভ্যান, যেটাতে চটপটি রাখে আর সামনে দেওয়া চালাইয়া নিয়ে আসে আর কি, সাইকেলের মতো। তো পরে মানে সে আসতেছে, 2টা গ্রাম বের হওয়ার পর সামনে একটা ব্রিজ পড়ে। সে ব্রিজের সামনে আসার পর দেখে ব্রিজে কেউ মানে ব্রিজটা কীরকম পজিশনে আপনাদেরকে একটু বলি। আপনার ব্রিজটা হচ্ছে ধরেন আপনার 2 মাথা, মানে রাস্তার যে ব্রিজের যে 2 মাথা, এখান দিয়ে কোনো আশেপাশে ঘরবাড়ি নেই। এটা হচ্ছে আপনার মানে এক বিলের মাঝখান দিয়ে রাস্তা গেছে। তো এটা ব্রিজ দিয়েছে কারণ এই পাশে তো ওই পাশে মানে আসা যাওয়ার জন্য। তো ওখান দিয়ে আসতে হয়, আসা যাওয়া করতে হয় সেই গ্রামের মানুষগুলো। তো সে দেখে আপনার ব্রিজের উপর একজন লোক বসে আছে। উনি 40 কি 50 হাত দূরের থেকে দেখতেছে আর কি, শেডের মতো। তো পরে চিন্তা ভাবনা করতেছে কী ব্যাপার, এনে তো কোনো ঘর বাড়ি নাই, আর এখানে এতটা বাজে লোক কোথায় থেকে আসলো। তো সে এনে আবার মাঝে মধ্যে ডাকাতি হয়, নিরঞ্জন জায়গা তো ডাকাতি হয়। তো সে আবার ভাবতেছে কোনো ডাকাত না তো তো সে তো আর অন্য কোথাও যাওয়ার কোনো রাস্তা নেই এখান দিয়ে ছাড়া। তো সে ওখান থেকে মানে হরম দিতে দিতে সামনে আসতেছে। তো দেখে যে লোকটা মানে কিছু কথা বলে না, লড়েও না, চড়ে না, যেভাবে বসে আছে সেভাবে। তো পরে হরম দিতে দিতে ওর কাছাকাছি যখন আসছে, উনি রাস্তা দিয়ে মানে মাঝে দিয়ে মানে চালায় নিয়ে চলে গেছে। দেখে মানে যেভাবে লোক বসা এইভাবে মানে আপনার যদি হাইটা যান সামনে দিয়ে তো দেখা যাবে না। তো দেখে যেভাবে লোক বসা সেইভাবেই। তো সে আর কোনো কিছু না বলে ওর মতো করে চলে গেছে। তো 10 কি 15 হাত দূরে গিয়ে 10 কি 15 হাত দূরে গিয়া পিছনের দিক ফিরে দেখতেছিল লোকটা আছে কি না। পরে দেখে যে লোকটা এখানে নাই। তো সে বলতেছে কী ব্যাপার, যদি লোকটা ওইখান দিয়ে যাইতো তাহলে এত তাড়াতাড়ি মানে রাস্তার মানে অদৃশ্য হয়ে যায় না, আর যদি আমার সামনে যেত তো আমি দেখলাম বলে। তো সে এই কথা ভাবতেছে, দেখে সামনে দিয়ে আবার লোকটা পুচড়ে বাইরে উঠছে। আপনি যে সামনে দিয়া দেখে যে রোড ক্রস কেটে মানে বাম পাশে যাইতেছে আর কি। তো পরে ওরে বলতেছে যে এখানে দাঁড়া, আমাকে চটপটি দিয়ে যা, আমার খুব খিদা লাগছে। তারপরে ওই ভাই বলতেছে, ভাই আমার তো চটপটি মশলা শেষ হয়ে গেছে, শুধু খালি ডাইল আছে। আর আমি তো আপনি এত রাইতে এখানে কোথায় থেকে আসছেন। মানে যখন সে এই কথাগুলো বলছিল মানে সে ভাবছে হয়তো বা পাগল টাগল। তো পরে ভাই আমার কাছে তো করে না, যা আছে তাই দে। সে বলতেছে যা আছে তাই দে।
তো পরে খালি ডাইল একটা প্লেটের মধ্যে দিছে, দেওয়ার পরে সাথে সাথে মানে একটা মানুষ যদি পানি খায় একটা মগের থেকে, যেভাবে ডাইলা খায় ঠিক সেভাবে মানে ডাইলটা মুখের মধ্যে ডাইলা দিছে। এই 30 সেকেন্ডের মধ্যে খানা শেষ। পরে বলতেছে আরও দে। পরে এমনি এমনি 7 প্লেট দিছে। 7 প্লেট দেওয়ার পর মানে সে তো ভয়ে কোনো আনসার করে মানে কোশ্চেন করতে পারতেছে না যে আমি আর দিতে পারবো না বা হ্যান ত্যান। সে ভয়ে মানে যেভাবে চাইতেছে সেভাবে দিতেছে। 7 প্লেট দেওয়ার পর শেষ হয়ে গেছে। 2টা ডিম ছিল, কয়ে ডিমগুলো দে। পরে ডিমগুলোও দিছে, আস্তা ডিম ছিল। তো খাওয়ার পর বলতেছে তোর ভাগ্য ভালো যে তোর ভাগ্যটা অনেক ভালো যে আমি চাওয়ার সাথে সাথে তুই আমাকে দিয়েছিস। যদি না দিতি তাহলে তুই আজকে তোর কী হতো আমি সেটা নিজেও জানতাম না। কারণ আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, অনেক জায়গায় গেছি বিলাইয়ের রূপ ধরে, অনেক কিছুর রূপ ধরে, কেউ আমাকে খাবার দেয় নাই, সবাই আমাকে তাড়িয়ে দিছে। তো আমি অনেক রাগ করে জিদ করে এখানে বসেছিলাম। তো তোকে পাইছি তাই তোর প্রতি আমি ইয়া নিলাম। যাক এখন আমার কোনো আর ইয়া নাই, ওই জিনিসটা মানুষের মতো সবগুলো বলতেছে, আমার তোর প্রতি কোনো ই নাই, তুই যা সাবধানে যাইস, তোর সামনে বিপদের মতো রাস্তা আছে, তুই সাবধানে থাকিস। তো পরে ওই মানে এখান থেকে খরচ করে চলে গেছে। যাওয়ার পরে আপনার ওর যে বাড়ির সামনে মানে একটা কবরস্থান আছে, এটা খুব ভয়ঙ্কর। আপনার এখানে এটা নিয়ে অনেক মানে আজে বাজে কাহিনী সকলেরই আছে টুকটাক। তো ওইটার কাছাকাছি আসার পরে সে দেখে যে রাস্তার মাঝে কবরস্থানের পাশে, মানে পাশে বলতে কি কবরগুলো যেগুলো মানে সামনে এটার লোকের রাস্তা না, রাস্তার মাঝে একটা বিশাল বড় আপনার প্রায় কীভাবে বোঝাবো আপনাদেরকে, এটা সে যেটা বললো আপনার একটা মানুষ এভাবে যদি 5 ফিট মানুষ, 5-5.5 ফিট মানুষ আপনার একটা গাছকে যেভাবে ব্যাট দিয়ে ধরলে যতটুকু ইয়ে হবে, এরকম একটা মানে রাস্তার মাঝে দিয়ে এই মাথার থেকে এই মাথার থেকে পড়ে রয়েছে সামনে দিয়ে। তো সে ভাবতেছে কী ব্যাপার, এত মোটা সাপ এখানে যদি থাকে তাহলে তো এটা অবশ্যই মানুষ দেখতো, কারণ অজগর সাপ যদি হয় এ তো অল্প গাছপালা, অবশ্যই খাবার খাইতে হলে কারোর চোখে না চোখে পড়তো। এর আগে মানুষ খারাপ ঘটনা দেখছি, এটা ঠিক আছে সিম্পল। এতটুকু সাপ মানে এত বড় সাপ, এত বিশাল আকৃতির, সে কিন্তু এটা দূর থেকে দেখে মানে মনে মনে ভাবতেছে আর কি এটা অবশ্যই ভালো কিছু হবে না। কারণ এর আগে সে এখান দিয়ে আসা যাওয়া করছে অনেকবার, অনেক কিছু দেখছে, তো আর একটু সাহসী টাইপের, অন্য মানুষের মতো ভীতু না, একটু সাহসী টাইপের, মোকাবেলা করার মতো লোক আর কি। তো ভাবতেছে এটা কখনো সাপ হইতে পারে না, কারণ যদি হইতো তাহলে এত মোটা হইতো না আর এভাবে। তো সে পরে একটা পর্যায়ে কাশি দিতেছে এমনি কয়েকবার কাশি দেওয়ার পরে সেটা আস্তে আস্তে মানে নিচের দিক ছিল, নিচের দিক নেমে গেছে। তো নামার পর সে ওর মতো করে চালায় চলে গেছে বাড়িতে। তো এই ছিল বাইরের ঘটনা। আরেকটা ঘটনাতে চলে যাচ্ছে। এই ঘটনাটি আপনার নবী নামে একজনের কাছ থেকে শোনা। তো উনি গ্রামের একজন মানুষ, সহজ সরল একজন মানুষ। ওনার 3টা গরু আছে, এই গরুগুলো দিয়ে ওনার সংসার চলে। আপনার 2টা গরু দুধ দেয় আর একটা গরু বেটা গরু। তো 2টা গরুর দুধ বিক্রি করে ওনার সংসার চলে আর কি। তো উনি সবসময় ঘাস কাটার মধ্যে লাগে থাকে, যেহেতু 3টা গরু, এগুলোর পিছিয়ে খাটতে হয়, তো ঘাস কাটতে হয় বিভিন্ন এই প্রবলেম। তো সবসময় উনি একা একা ঘাস কাটে। ওনার একটা ছেলে, ওনার বয়স কম, তো উনি সাথে আনেও না। তো উনি একাই গাছ কাটে। আপনার এই যে বিলের মাঝখান থেকে মাঝে মধ্যে গাছ কেটে আনে, কস্তুরিখানা কাটে বাড়ির পাশ থেকে। তো বিভিন্ন জায়গা থেকে গাছ কেটে আনে, অনেক দূর দূরান্ত থেকে। তো আপনার একদিন বিলের মাঝে আসছে, তখন হচ্ছে আপনার সিজন, এই যে ধান ক্ষেত লাগায় না, ধান ক্ষেতের সিজন। আপনার তখন পুরা ক্ষেত মানে পুরা চকের মধ্যে আলিগুলো অনেক বড় বড় হয়ে আছে, একটা মানুষ যদি হাঁটে বুক সমান দেখা যাবে না আর কি আলির জন্য। তো উনি একটু খাটো টাইপের, যেমন লাম্পা না। তো পরে উনি এক ক্ষেতের আইলের ভিতরে ঢুকছে ঘাস কাটার জন্য। তো সে যদি বসে, যেহেতু দাঁড়াইলে বুক সমান, বসলে তার দেখাই যাবে না, তো গাছ তো কাটতে হবে বসে বসে। তো বসে বসে গাছ কাটতেছে, এতে যদি মানুষ কেউ যায় বুঝবে না যদি উনি শব্দ না করে। আর মাইর চকের মধ্যে তো মানুষ আসার প্রশ্নই আসে না। তো উনি গাছ কাটতেছে মনোযোগ দিয়ে, ওনাকে বলতেছে এই আনতে যা, এমনি একবার বলছে।
বলার পর ওই জিনিসটা মানে তেমন একটা কেয়ার করে নেয়, হয়তো ভাবছে কোনো শব্দ একটা হয়েছে। তারপরে আবার 2 কি 3 মিনিট পরে আবার বলতেছে, কী রে তোরা না যাইতে কইলাম। এটা করে স্পষ্ট শুনছে। শোনার পর সে একটু ভীতু টাইপের, সে ও মা গো কইরা ঘাস মাস ফালাই দৌড়। তারপরে বাড়িতে গিয়ে কান্নাকাটি শুরু করছে, মানে একটু ভীতু টাইপের আর কি, বয়স হইলো একটু ভীতু টাইপের। ওনার বাবা আছে, বাবাকে নিয়ে আসছে। আসার পর সাথে সাথে ওনার আবার চোখের সাথে বাড়ি, তো কেউ আসলে তো অবশ্যই দেখা যেত। তো সাথে সাথে আবার আসছে দৌড় বাইরা, কারণ কেন তো গাছগুলো ফালাই গেছে। আবার হয়েছে গাছ নেওয়ার জন্য যে একটা জুহিন আনছে এটাও ফালাই গেছে, কাশি ফালাই গেছে। আসার মধ্যে আশেপাশে কেউ নাই, তো ওরা চলে গেছে আর কি। তো এই ছিল ওনার ঘটনা। তো প্রিয় শ্রোতা, আমি আরও একটি ঘটনার মধ্যে চলে যাচ্ছি। ঘটনাটি একটু লং, আপনারা আমার সাথে থাকেন, আশা করি মজা পাবেন। তো এই ঘটনাটি আমার ক্লাসমেট, হিন্দু আর কি বন্ধু, নামটা আমি বললাম না, কারণ আমার সাথে অনেকে অ্যাক্টিভ আছে, অনেকে জানা যাবে, কারণ সে আমাকে বলছে যে কারোর সাথে শেয়ার না করার জন্য। তো উনি যে হিন্দু পাড়াতে থাকে, সে পাড়াটা একটা নিরঞ্জন জায়গা। আপনার একটা এরিয়া নিয়ে, আপনার একটা এলাকার মধ্যে অধিকাংশ মুসলমান, এর মধ্যে আপনার আছে হিন্দু অর্ধেক। তো আপনার একটা এরিয়া নিয়ে আপনার একটা হিন্দুদের স্থান হয়ে গেছে আর কি, এরা তারা বসবাস করে এখানে। তো পুরো এরিয়ার মধ্যে এত পরিমাণ জঙ্গল, একটা সাধারণ মানুষ গেলে বুঝতে পারবে কী পরিমাণ জঙ্গল ওখানে। তো অনেক মানে সব ধরনের গাছগালাই আছে, খুবই মানে জঙ্গল টাইপের একটা এলাকা, মানে তাদের জায়গাটা আর কি। তো ওখানে দিনের বেলায় কেমন একটা মানে নির্জম নির্জম লাগে, আর রাতের বেলা তো বুঝতেই পারছেন সে জায়গাটা কীরকম হবে। তো ওরা যার যেমনি দিনের বেলা কাজ করে, রাত্রে আর বের হয় না, রাতে খুব সকালে ঘুমায় যায় 8-9টার দিকে। তো আমার যার সাথে পরিচিত ক্লাসমেট, তো সে যেটা বললো, কয় দেখ আমি এখানে অনেক ঘটনাই শুনেছি আমার দাদির কাছ থেকে, আমার মায়ের কাছ থেকে, যে রাত্রের টিনগুলোতে ইটাইটি করে, তারপরে আমাদের যে সামনে যে পুকুরটা আছে বটগাছটা, মন্দিরটার লগে, এখানে বসে হিতাহিতি করতেছে। এগুলো আমার মা চাষিরা, আমার দাদিরা প্রায় সময় দেখে থাকে। তো ওরা ওদের মতো থাকে। ওরা এটা কীভাবে দেখে, এরা তো ঘর থেকে মূলত বের হয় না। তো গ্রামের বাড়িতে তো আপনার ঘরের ভিতরে বাথরুম এগুলো হয় না, তো রাত্রে তো বের হতে হয়। ওই টাইমে দেখছে আর কি এগুলো। তো প্রস্রাব টস্রাব ধরলে বের হতে হয়, তো ওই টাইমে মনে করেন এগুলা অনেক কিছুই দেখছে টুকটাক। তবে কারো কোনো ক্ষতি করে নাই, বা ওরাও কোনো কিছু ডিস্টার্ব করে নাই। তো ওর সাথে যে ঘটনাটি ঘটেছে, ও একটা মেয়েকে পছন্দ করতো তাদের এখানে বলতে তাদেরটা হচ্ছে এই পাড়া, আর ওই মেয়ের বাড়ি হচ্ছে খালের মানে পুকুরের এই পাড়। তো মেয়েটাও তাকে পছন্দ করতো, এটা মোটামুটি অনেকেই জানে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, যেহেতু আমাদের ক্লাসমেট। তো এটা মোটামুটি এক পর্যায়ে ভাইরালও হয়ে গেছে আর কি এলাকার মধ্যে। তো উনি মেয়ের সাথে নাকি প্রায় সময় দেখা করতে যাইতো কথা বলার জন্য, কারণ মেয়ের হাতে ফোন ছিল না, আপনার চিঠির মাধ্যমে কথা বলতো। আর স্কুলে যাওয়ার সময় সে নাকি রাস্তায় দাঁড়ায় থাকতো, ওইভাবে একটু কথা বলতো। আর বেশিরভাগ কথা বলতো তাদের রাত্রে, যেমন রাত্রে ওর মেয়ে থাকতো একাই। ওর মেয়ের বাবা হচ্ছে একজন প্রবাসী, বিদেশ থাকে। ওনার 2 বোন, একজন ছোট, আর ওনার মা। তো ওনার মা ছোটো বোনকে নিয়ে আলাদা রুমে থাকে, উনি থাকে আলাদা রুমে, পড়াশোনা যেহেতু করে। তো ওনার মতো করে উনি পড়াশোনা করে আর কি। তো এখান থেকে কার সাথে কথা বলে বা হ্যান তেন এগুলো ওর মা জানে না, মানে এই বিষয়টা পরে জানতে পারছে। তো উনি বেশিরভাগই কথা বলতো রাত্রে গিয়ে তাদের বাড়িতে। তো ওই ছেলেটাও আবার তাদের বাড়িতে একাই থাকতো। তো যেহেতু একা থাকতো, তো কেউ টের পাইতো না আর কি। এগুলো অনেক বছর ধরে তাদের সম্পর্ক ছিল। তো এখন বর্তমানে বিয়েও করেছে। তো পরে মনে করেন এই পারতে ওপার আপনার অনেক গাছপালা আছে, আসা যাওয়া। তো আপনার মনে করেন যখন যাইতো রাস্তা দিয়ে, তখন 7টা-8টা বা এরকম টাইমে চলে যেত আর কি। যেহেতু নিরঞ্জন জায়গা, তখন তো কেউ থাকতো না, কেউ দেখতো না। তো ওখানে গিয়ে মেয়ের ঘরের পিছনে মেয়ে জানালা দিয়ে থাকতো, টোকা দিলে মেয়ে নাকি মানে জানালা করতো। তো এইভাবে কথা বলতো প্রায় 12টা-1টা, কোনো দিন 2টাও পর্যন্ত নেই কথা বলতো, বইলে চলে আসতো। তো সেদিন যে ঘটনাটা ঘটেছে, মেয়ের নাকি আপনার হঠাৎ করে মেয়ের নানুর বাড়ি কে বলে অসুস্থ হয়েছে, তো সেই জন্য পুরো ফ্যামিলি চলে গেছে নানুর বাড়িতে। তো সেই স্কুলে যাওয়ার সময় অনেকক্ষণ দাঁড়াইছিল, তো মেয়েটাকে দেখে নাই, কারণ ফোন দিয়ে যেহেতু বলতে পারে নাই। তো অপেক্ষা করতেছে কি সব সময়ের মতো। তো পরে ভাবতেছি কী ব্যাপার, আজকে দিনও দেখলাম না,
কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি। তো সে একটা কী করছে মানে যে আজকে দ্রুত চলে যাবো, মানে যে কথা বলতে হবে কী সমস্যা হ্যান ত্যান। তো পরে সে মাগরিবের পরে মানে মেয়ের ওখানে চলে গেছে। তো চলে যাওয়ার পরে আপনার দেখে যে ওখান থেকে ঘর থেকে কোনো রাও শব্দ কোনো কিছু আসে না, মানে উনি ঘরের পিছিয়ে দাঁড়াইছে আর কি, মেয়ের মানে টোক্কা কয়েকবার দিছে বাট দরজা খুলতেছে না, তো কোনো রাও শব্দ হচ্ছে না। সে তখনও বুঝতেছে না, কারণ যেহেতু এটা বিল্ডিং, আপনার টিনের ঘর, ভিতরে কী হচ্ছে এটা তো বোঝার মতো না। মানে টোক্কা দিলে সে খুলতো, মেয়ে খুলতো যেহেতু থাকতো। আজকে টোক্কা দিচ্ছে কোনো অনেকক্ষণ হয়ে গেছে, খুলতেছে না। তো একটা পর্যায়ে আপনার উনি বলতেছে হয়তো বা কোনো বাত খাচ্ছে বা যে কোনো একটা প্রবলেম, আমি একটা কাজ করি এখানে বসি ঘন্টাখানিক, এরপরে একটু ইয়া করি, কারণ হয়তো বা এত সকাল সকাল এসে পড়ছে, ওর মা সাথে আছে এই জন্য। এরকম চিন্তা ভাবনা করে সে আমার লগে গাটলা আছে, পুকুরের গাটলা, সে গাটলা নির্জন জায়গাতে গিয়ে বসে রয়েছে। তো বসে চিন্তা করতেছে যে আসলে কি হয়েছে, কোনো প্রবলেম নাকি। এক কিছুক্ষণ পর দেখতেছে সে যে গাটলাতে বসছে, মানে তাদের ঘরটা হচ্ছে আপনার ধরেন না 100 ফিট দূরে আর কি, এতটুকু দূরে। তো ওখান থেকে আবার দেখা যায়, যদি জানালা টানলা মেলে এরকম আলো দেখা যাবে আর কি। এর কিছুক্ষণ পরে দেখতেছে আপনার সে ইয়াটা আছে না, মানে যে জানালাটা, এটার পাশে মানে একজন লোক দাঁড়ায় আছে, সাদা কাপড় পরাহিত একজন লোক দাঁড়ায় আছে। তো পরে সে ভাবতেছে কী ব্যাপার, মানে ওর আম্মুকে বের হয়েছে নাকি। সাদা কাপড় তো দূর থেকে হয়তো বা পরে না মানুষ কাপড়, এই কাপড়টা ওই মাইন্ডে নেয় নাই, নর্মালি নিয়েছে। তো পরে বলতেছে কী ব্যাপার, উনি কেন আসছে, বা পিছন দিয়ে তো আসার কোনো প্রশ্ন আসে না, কী ব্যাপার যেন মানুষ না ওর আম্মু টাম্মু আসছে নাকি। তো জিনিসটাকে সে মানে এড়ানোর জন্য তাকে যেতে না দেখে সে আবার পলাই গেছে। তো যাওয়ার পর কিছুক্ষণ পর আবার তাকাইছে যে আসে কিনা দেখার জন্য, দেখে নাই। তারপরে আবার আধা ঘন্টা ওয়েট করে এরপরে আবার দরজার মানে জানালার কাছে যাওয়ার জন্য রওনা দিচ্ছে। মানে যেহেতু অনেকটা মানুষ দেখছে, তো এই জন্য একটু লেট করছে আর কি। করার পর তখন বাজে 8:30, রাতে 8:30। তো রওনা দেওয়ার পরে আপনার যখন 10 কি 15 ফিট দূরে, এতটুকু দূরে দেখে যে জানালার পাশে মানে ওই মেয়েটা দাঁড়ায় আছে। তারপরে ওই আর ছোপাইয়া কাছে গিয়া উনি ওনার হাতটা ধরে, কী ব্যাপার তুমি আজকে স্কুলে গেলা না, কতক্ষণ ধরে মানে টোকাইতেছে, খুলতেছে না, কী হয়েছে, কারণটা কি আমাকে বলো। তো কোনো কথা বলতেছে না, এত কিছু বলতেছে কোনো কথা বলতেছে না, এমনি নিচের দিক তাকায় আছে। তো পরে সে একটা সময় ফিল করতেছে আত্রা না মানে বরফের মতো লাগতেছে। একটা মানুষ যদি রক্ত চলাচল না করে, মৃত মানুষ যেরকম, এরকম একটা অবশ বা এটা বোঝা যায় না, বরফ হয়ে গেছে আত্রা। তো সে পরে আত্রা সাইরা কী হয়েছে, তোমার কি শরীর খারাপ, তেমন বেশি না আর কি, নর্মালি বরফ আর কি, একটা আছে না একবারে অতিরিক্ত, এরকম না। তো বলতেছে তোমার কি শরীর খারাপ, তোমার হাতে এত ঠান্ডা করে, তারপরও কথা বলতেছে না। তারপরে একটা পর্যায়ে মানে সে থুতিনে ধরে এমনি আলগি দিছে, চাওয়ার পরে দেখে যে চোখগুলা লাল টকটকে, অন্ধকারে এমনি ঝকঝক করতেছে আগুনের মতো। তো সেইটা দেখা দো ও মাগো কইরা লাভ দেখে মানে দৌড় মারছে না, পুকুরের মধ্যে গিয়ে পড়ছে। তো পুকুরের মধ্যে পড়াতে ওই জিনিসটা তার উপর লাভ দিয়ে পড়ছে, ও মেয়েটা লাভ দিয়ে পইরা মানে চুবাইতে মানে তারে মানে এরকম পর্যায়ে করে ফেলছে, মানে একবারে মাইরা ফেলবে এরকম পর্যায়ে আর কি। তো নাকি অনেকক্ষণ ধরে চুবাইছে, চুবানোর পর হঠাৎ করে ছাইড়া দিছে। তো ছাইড়া দেওয়ার কারণটা হচ্ছে আপনার আশেপাশে যে ঘরবাড়ি আছে না, তো উনি এমনি একের পর এক মানে ডুব দিয়ে উঠতেছে নামতেছে, মানে প্রস্রাব করতে বের হয়েছে একজন লোক। দেখতেছে একটা লোক মানে ওদের গাটলার কাছে, মানে গাটলাতে না গাটলার পাশে দিয়ে আর কি উপরে দিয়ে উঠতেছে নামতেছে, নিজে নিজে ডুবাইতেছে লাইট মারিয়া দেখে, মানে পানির শব্দে পরে লাইট মারিয়া দেখে এই অবস্থা। তো মহিলা দেখে ডরে চিলান দিয়ে উঠছে, পরে আশেপাশের লোক জড়ো হয়ে গেছে, গিয়ে দেখে যে সে আর কি মানে তখন আর উঠা বসা করতেছে না, তখন মানে একটু মুখটা বাইরে রয়েছে, এমনি কাইতে রয়েছে। পরে উঠাইয়া পরে ওর তো সবাই চিনে, তো ওর বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মানে মূলত ওর ঘটনা ওই যে ওই মেয়ের সাথে সম্পর্ক, এটা কেউ জানতো না, এ জানছে এই কাহিনিটা ঘটার পর থেকে সবাই জানিয়ে গেছে আর কি। তারপরে ও মানে কিছুতে হুশে আসতেছে না, ওর যে হিন্দুদের যে ঠাকুর এগুলাকে আনছে, মানে ওরা মন্ত্রতন্ত্র মানে কত কিছু পড়ে মানে কোনো মতেই হুশে আনতেছে না। পরে আমাদের এখানে হুজুর নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর হুজুরে দেখে জিনিসটা বুঝতে পারছে। পরে বললো যে
ওর ভাগ্য ভালো যে আল্লাহ তাআলা ওনার হায়াত রাখছে, হয়তো এই জন্য বাঁচছে, মানে সে দেখেই আন্দাজ করে ফেলছে। পরে হুজুরের কাছে যাওয়ার পর ওই মানে দাঁত খিঁচুনি দিয়া আমি তারে নিয়ে যাবো, তার এত বড় সাহস যে আমার প্রত্যেকটা দিন মানে ডিস্টার্ব করে। সে একদিন আমার খানার পাতের মধ্যে পাড়া দিলাইছে। তো এইগুলা হুজুর না কিছু করতেই মানে এরকম শুরু করছে। পরে হুজুরে জারপোক করাইয়া মানে কীভাবে মানে কথা কিছু লইছে আর কি। কথাটি ছিল এরকম, মানে সে যেটা বললো আমি ওরে অনেক ছাড় দিয়েছি, প্রত্যেক দিন আমাকে ডিস্টার্ব করে, একদিন দুই দিন না, প্রত্যেক দিন। আমি মূলত ওইখানে একটা গাছ আছে, এই গাছটার মধ্যে আমার বসবাস। প্রত্যেক দিন আমাকে ডিস্টার্ব করে, আমি ওকে কিছুই করি না। তো ওই দিন আমি খাবার খাইতেছিলাম আমার বাচ্চাকে নিয়ে, ওই গিয়ে খাবারের মাঝখানে পাড়া দিয়ে ফেলছে। তো এই জন্য আমি চাইছিলাম ওনাকে মেরে ফেলতে। তো হুজুরে এই কর্তব্যগুলো বের করছে আর কি। তো পরে সবাই চাপ দিয়ে ধরছে, কয় কী ব্যাপার, তুই এখানে এত রাইতে ওখানে কি, মানে তোর কি ওখানে এত রাইতে কেন গেছোস? আর সব সময় বলছে কারণটা কি, তো সত্যিটা আমাদের কাছে বল। তো পরে ওরে বলাতে ওই বলে না, কারণ মেয়েটার আর্থিক অবস্থা একটু ভালো তাদের তুলনায়, আবার নামডাকও আছে। যদি বলে তাদের সম্পর্কে কী থেকে কী হয়ে যায় বা অনেক কিছু হয়ে যাবে, এটা স্বাভাবিক। মেয়ের পরিবার একটু স্ট্রং সব দিক দিয়া। তারপরে কিছুতেই বলে না, ওর পরিবারও চাপ দিতেছে যে আসলেতে ওখানে যায় কেন, এটা বিষয়টা অবশ্যই আমাদের জানার দরকার। পরে অনেক চাপ দেওয়ার পর সে তো অসুস্থ, তারে মারতে পারতেছে না, মানে অনেক বুঝাইয়া টুলে বললো যে কিছু হবে না, আমরা দেখবো। সবাই বলতেছে তোর মানে কী সমস্যা হ্যানতেন। তো পরে একটা পর্যায়ে সে বললো যে অমুকের মেয়ের সাথে আমার আজকে 4 বছর ধরে সম্পর্ক, আমরা সব সময় এভাবে দেখা সাক্ষাৎ করি, কথা বলি। তো সবাই তো এই কথা শুনে না অবাক। 4 বছর সম্পর্ক, 4 বছর ধরে এভাবে আসা যাওয়া করে, মানে সবাই এগুলো একটু অন্যভাবে নিয়ে গেছে আর কি। তো এইভাবে আস্তে আস্তে জানাজানি হয়ে গেছে। তো পরে মেয়ে যে বাড়িতে নাই তখনও তারা জানে না, বুঝছেন। তো একটা পর্যায়ে সকালে মানে সাজাজে পরে মেয়ের মা যখন মানে 2 দিন পরে আসছে, তখন কিছু হয় নাই। 2 দিন পরে আসার পরে শুনতে পারে এলাকার মধ্যে যে এমনি তার মেয়ের সাথে রিলেশন হ্যানত্যান বকর সকর আরও কত কিছু। এ তো বোঝেনি, গ্রামের বাড়িতে একটা কিছু হইলে এটা একটু বেশি বাড়ায় বলে। তো পরে মেয়েকেও অনেক চাপ দেওয়ার পরে বলল যে হ্যাঁ আসলে আমাদের সম্পর্ক। পরে সবাই একসাথে হয়েছে, মানে জড়ো করছে যে ওর পরিবার, মেয়ের পরিবার, ওই যে বললাম না আর্থিক অবস্থা ভালো, ওর পরিবারের ফোন দিয়ে সবাই একসাথে জড়ো করে মানে হুমকি টুমকি দিতেছে যে আর যদি কখনো দেখি অনেক সমস্যা। আর আমার মেয়ে তো ওই দিন বাড়িতে ছিল না, ওই কেন আসছে এখানে, মানে তখন ছেলে জানি না, মানে জানতে পেরে অবাক হয়ে গেছে যে আমি তো জানতাম না। মানে ছেলে তখন বললো স্কুলে যাওয়ার সময় দাঁড়াইছিলাম সবসময় যেভাবে কথা বলি, না দেখে পরে আমি ওখানে গেছি, এভাবে আমার সাথে এরকম কাহিনী হয়েছে। পরে মেয়ের পরিবার হুমকি দিল যে আর কখনো যদি দেখি তাহলে এলাকা ছাড়া করে দেবো, মারধর করবো, হ্যাঁ। আরও অনেক কিছু বলার পরে ছেলে বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো মেয়ের সাথে দেখা করবো না, কথাও বলবো না, আপনি এই নিয়ে টেনশন করেন না। তো তাদের সম্পর্কের ব্যাপারে মানে তেমন বেশি আর ঘাটাঘাটি হয় না, কারণ কোনো কিছু দেখে নেই কারো, মেয়ের মতো চলছে, ছেলের মতো চলছে। এক কি 1.5 বছর পরে শুনি আপনার মানে এতে মানে পালায় লয়ে গেছে, মায়ের নিয়ে পালায় বিয়ে করে ফেলছে, ঢাকা নারায়ণগঞ্জ নিয়ে গেছে। তারপরে ওখানেই সংসার করতেছে আর কি। তো এখন বর্তমানে তাদের সবাই মাইনা নিছে, এখন একটা হাসি খুশি একটা পরিবার, তো এখন আর কোনো প্রবলেম নাই। তো সেই ঘটনাটা আমার কাছে শেয়ার করছিল, তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর আমার এখানে এটার মধ্যে রিয়েল লাইভ মানে আপনার যেখানে পুরান বিল্ডিং আছে 400-500 বছরের, 200-300 বছরের রাজবাড়ি, হন্টেড জায়গা যেগুলোতে মানুষ যাইতে ভয় পায় না, ভয় পায় দিনের বেলায় গেলে, তো ওইরকম জায়গার মধ্যে আমরা রাতের বেলায় গিয়া আপনার লাইভ কাস্টিং করি। ঠিক আছে, আপনারা যদি ওইরকম ফিলিংস নিতে চান আমাদের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন, অনেকটা মজা পাবেন। কারণ অনেকটা হন্টেড টাইপ জায়গার মধ্যে ঘুরি, এইগুলো আমাদের কাছেও ভালো লাগে অনেক। আমার 3-4 জন বন্ধু আছে, আমরা একসাথে গিয়ে যাই আর কি এরকম হন্টেড প্লেসে। তো আমরা আজকে একটা হন্টেড প্লেসে যাব, আপনারা যদি থাকতে চান লাইভে আমাদের সাথে থাকেন। বাড়িটার নাম বলে দিচ্ছি, এটা হচ্ছে আপনার রাজবাড়ি, এটা হচ্ছে 200 বছরের পুরানো, এখানে কেউ বাস করে না, আশেপাশেও কেউ যাওয়ার সাহস পায় না। তো ওখানে আমাদের আজকে যাওয়ার প্ল্যান।
রাতের 11টার দিকে, ঠিক আছে? তো 2টা পর্যন্ত থাকবো ওখানে গিয়ে। আমাদের সাথে কি হয় না হয় সবগুলো আপনারা দেখতে পারবেন, যদি আমাদেরকে মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন আর কি, নোটিফিকেশন যাবে আপনাদের কাছে। ওকে, সবাই ভালো থাকবেন।